অন্ধকারে লুকিয়ে আছে ভয়। আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি শরীয়তপুরের জাজিরা থেকে আমাদেরকে পাঠিয়েছেন শানিল আহমেদ। উনি ওনার চাচাতো নানার সাথে ঘটেছে একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আর এই ঘটনাটি উনি ওনার আপন নানার কাছ থেকে শুনেছিলেন। ওনার যেই নানার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম মোবারক আলী মাতবার, ডাক নাম ছিল বরকত। সম্পর্কে তিনি তার নানার চাচাতো ভাই ছিলেন। ঘটনাটি সাল 1960-এর দশকের কোন একটি সময়, নির্দিষ্ট করে সাল জানা যায়নি। তো এই মোবারক আলী নানা ওরফে বরকত নানা আপাতমস্তক কিন্তু একজন কৃষক ছিলেন। কৃষি কাজে ছিল তার পেশা। খেতে তার সামান্য জমি ছিল এবং সেগুলো তিনি চাষাবাদ করতেন। এর পাশাপাশি কিন্তু তিনি আরো একটা কাজ করতেন, সেটা হলো মানুষের জমিতে পানি দিয়ে দিতেন। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, আর গ্রামে কিন্তু শ্যালো মেশিন কল্পনাও করা যেত না। তিনি যেটা করতেন, তারই নিজস্ব জমিতে ছোট্ট একটি কূপ খনন করে তার পাশে একটি নলকূপ স্থাপন করে এই নলকূপ চেপে ছোট্ট কুয়াটা পানি দিয়ে ভরাট করতেন। তারপর কলসে করে সেই পানি নিয়ে মানুষের জমিতে দিতেন। এক্ষেত্রে দুটি কলস একটি বাঁশের দুই মাথায় দড়ি বেঁধে সেটার সাথে পানি ভরে ঝুলিয়ে দিতেন এবং কাঁধে করে সেটি নিয়ে যেতেন জমিতে, যে জমিতে পানি দিতে হবে। যদিও এই কাজটি অনেক কষ্টের ছিল, কিন্তু এই কাজটার জন্য তিনি বেশ ভালোই টাকা পেতেন। তিনি মূলত এই কাজটি রাতের বেলা করতেন। দিনের বেলা নিজের জমিতে কাজ করতেন, আর রাতের বেলা অন্যের জমিতে টাকার বিনিময়ে পানি দিয়ে দিতেন। আর যারা টাকা দিত না, তারা ফসলের একটা অংশ দিত। উল্লেখ্য যে তার ওই নলকূপের পাশেই পাটখড়ি খড় দিয়ে একটা ছোট্ট কুঁয়ে ঘর তোলা ছিল। তিনি রাতে খেতে পানি দেওয়া শেষ হলে ওখানেই ঘুমাতেন। সময়টা গরমকাল, বৃষ্টি নেই, জমি শুকিয়ে গেছে পানির অভাবে, আর তাকে পানি দিতে হবে, কাজের প্রেশারও বেশি। তো প্রতিদিনই রাত 8টার দিকে তিনি খেতে চলে আসতেন, তারপর গভীর রাত পর্যন্ত খেতে পানি দেওয়ার কাজ করতেন। তার বাড়ি থেকে জমির দূরত্ব ছিল পায়ে হেঁটে 30 মিনিটের পথ। তো এমনই একদিন তিনি বাসা থেকে খাওয়া দাওয়া করে একটা ব্যাটারি চালিত টর্চ আর দুটি কলস নিয়ে জমির দিকে যাত্রা শুরু করেন। সেদিন সম্ভবত পূর্ণিমা ছিল, কারণ আকাশে পূর্ণ চাঁদ ছিল বলে তিনি জানিয়েছিলেন, আর চাঁদের আলো ছিল বেশি। তিনি জমিতে পৌঁছে তার কাজ শুরু করে দেন। সেদিন তার কাজ অনেক বেশি ছিল, কারণ অনেকেই তাদের জমিতে তাকে পানি দেওয়ার জন্য বলেছিলেন। তাই কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। এক্সাক্ট কয়টা বাজে এটা কিন্তু তিনি বুঝতে পারেন, কারণ তার হাতে তো ঘড়ি ছিল না। খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, যদিও তিনি পুরো কাজ শেষ করতে পারেননি। আনুমানিক রাত 2:30 বা সর্বোচ্চ 3টা হতে পারে, এরকম সময়ের দিকে তিনি ঘুমোতে চলে যান। সেদিন প্রচন্ড গরম পড়েছিল, তার ঘুমও আসছিল না। তার কাছে একটা হাত পাখা ছিল, সেটা দিয়ে তিনি বাতাস করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন বুঝতে পারেননি। তার ঘুম ভাঙে নলকূপ চাপার আওয়াজে, মানে নলকূপ চেপে চেপে কেউ পানি বের করছে। তিনি বেশ অবাক হন। রাত যে ওই সময় কত বাজে তার জানা নেই, ভোর হয়ে গেছে কিনা সেটা উনি বুঝতে পারছেন না ঘরের মধ্যে বসে। কিন্তু উনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে কেউ তার নলকূপ চেপে পানি তুলছে। তখন তিনি মনে মনে ভাবেন কেউ হয়তো চুরি করে তার কূপ থেকে পানি নিয়ে তার ফসলি খেতে দিচ্ছে। তাই তিনি চুপি চুপি বাইরে বের হন, বিষয়টা দেখার সিদ্ধান্ত নেন। তো ওনার ঘরের দরজাটা, সেটাও ছিল পাটখড়ি দিয়ে তৈরি, একটা বাঁশ দিয়ে লাগানো ছিল। তিনি যখন আস্তে করে বাঁশটা সরিয়ে ঘরের দরজাটা যখন খোলেন, উনি খুবই অবাক হয়ে যান। একটা অদ্ভুত দৃশ্য দেখেন। না, প্রিয় লিসেনার্স, তিনি কোনো অশরীরী দেখেননি, কোনো ভয়ানক কিছু দেখেননি, কিন্তু যে দৃশ্যটি দেখেছিলেন এটি স্বপ্নের মতো ছিল। তিনি দেখেন তার চারপাশে শুধু পানি আর পানি, কোথাও কোনো স্থলভাগ নেই, কোনো ভূখণ্ড নেই। তার কাছে মনে হচ্ছিল তিনি কোনো সাগরে চলে এসেছেন। যেদিকেই তাকান সেদিকেই শুধু অথই পানি আর পানি। কোন দিকে কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। চাঁদের আলো ছিল বেশ, কোথাও কোনো আলোর ছিটে ফোটা নেই যে কোনো বসত বাড়ি কোথাও আছে তার ভিতরে কোনো আলো জ্বলছে, সেটাও দেখা যাচ্ছে না। তিনি আরো একটি বিষয় খেয়াল করেন, এত পানি চারদিকে, কিন্তু তার এই ঘরের মধ্যে কেন জানি কোনো পানি ঢুকছে না। এবার তিনি ভয় পাওয়া শুরু করলেন, কারণ তিনি বুঝতে পেরেছেন এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে না। উনি ঘুমাচ্ছেন না, এটাও নিশ্চিত, উনি জেগে আছেন।
তাহলে উনি কোথায় আছেন, চারদিকে এত পানি কেন, আর ওনার এই ঘরটাই বা কেন পানির উপর ভাসছে, উনি কোথায় চলে এসেছেন? তিনি হতবিহ্বল হয়ে গেলেন। এখন তার কি করা উচিত তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তিনি আবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়বেন সেই সাহসটাও তার মধ্যে আর ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই পানির মধ্যেই উনি নেমে পড়বেন, যেদিকে চোখ যায় সাঁতার কাটতে থাকবেন। কারণ উনি ভালো সাঁতার জানতেন, কিন্তু কত দূর যাবেন ইনি, কারণ কোথাও তো কোনো কুল কিনারা নাই। তিনি কি মনে করে পানির মধ্যে একটা পা ফেলেন। তখন উনি অবাক করে একটা ব্যাপার লক্ষ্য করেন, যেই না তার পানির উপর পা পড়েছে, তার পায়ের নিচে পানি নয়, শুকনো মাটি অনুভব করছেন, অথচ চারপাশে শুধু পানি আর পানি। শুরু করেন উনি দৌড় ওই পানির মধ্যে। উনি যেদিকে যাচ্ছেন মনে হচ্ছে সেদিকে কোনো পানি নেই, পানি সরে যাচ্ছে এবং পায়ের নিচে শুকনো মাটি। তিনি ভয় পাচ্ছেন, দৌড়াচ্ছেন। পানির মধ্যে দিক নির্ণয় করে দৌড়ানো অত্যন্ত কঠিন একটি ব্যাপার, তাই তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছেন, যেদিকে পারছেন সেদিকে দৌড়াচ্ছেন। কতক্ষণ দৌড়াচ্ছেন উনি জানেন না, হয়তো বা 15-20 মিনিট হবেন, এতটুকু তার কাছে মনে হয়েছে। হঠাৎ তিনি তার পায়ের সাথে কোনো কিছু একটা প্রচন্ড ধাক্কা অনুভব করেন, ব্যথাও পান। এরপরে ওনার কিছু মনে নাই, কারণ উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। যখন তার জ্ঞান ফেরে তখন নিজেকে একটি ঘরের মধ্যে আবিষ্কার করেন। দেখেন তার পায়ে কাপড় দিয়ে ব্যান্ডেজ করা। একটু পরে বুঝতে পারেন যে আসলে তিনি একটি মসজিদের মধ্যে আছেন। তার আশেপাশে বেশ কয়েকজন লোক, কিন্তু তিনি তাদের কাউকে চেনেন না, এমনকি জীবনে কখনো দেখেননি। তখন ওই লোকগুলোর মধ্যে একজন জিজ্ঞেস করেন যে ভাই আপনি কে, আপনার নাম কি, কোথা থেকে আসছেন? তখন তিনি তার গ্রামের নাম বলেন। তো এখানে সঙ্গত কারণে গ্রামের নামটি বলা যাচ্ছে না, প্রিয় লিসেনার্স। তো এই যে তার গ্রামের নাম বলার পর তার সাথে ঘটে যাওয়া গতকাল রাত্রের যে ঘটনা, সব ঘটনা শেয়ার করেন। তার গ্রামের নাম শুনে সবাই তো হতবাক। আশেপাশে 10 গ্রামের মধ্যেও ওই গ্রামের কোনো নাম নেই, এবং উপস্থিত যারা ছিল তারা বলে যে তারা নাকি এই গ্রামের নাম প্রথম শুনলো। প্রত্যেকেই মুরব্বী ছিলেন, কিন্তু এই গ্রামের নাম তারা শোনেন নাই। আর এই বরকত নানা উনিও বুঝতে পারছেন না যে তিনি কিভাবে এখানে এলেন। ওই মসজিদের মধ্যে থাকা যারা মুসল্লিরা ছিলেন তারা জানান যে ওই গ্রামের মানুষরা নাকি তাকে মসজিদের পেছনে কবরস্থানে পেয়েছে। এটা শুনে তিনি আরো অবাক হন এবং কান্নায় ভেঙে পড়েন, কারণ তিনি তো এখানে সম্পূর্ণ অপরিচিত, কাউকে চিনতে পারছেন না, এমনকি ওই গ্রামের মানুষজনও ওই গ্রামের নাম জানে না, মানে বরকত নানার গ্রামের নাম জানে না। এর মধ্যে একজন বৃদ্ধ লোক, যিনি ওই জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছিলেন, তখন ওই নামাজের মধ্যে উনি কিছু কথা শুনেছিলেন। ওই সময় কিন্তু জোহরের ওয়াক্ত ছিল, জামাতের সময় হয়ে গিয়েছিল, এই জন্য উনি আসছিলেন। তখন উনি ওই 4 রাকাত সুন্নত শেষ করে এই বরকত নানার কাছে আসেন এবং এসে সব কথা শোনেন ভালো করে। সব কথা শুনে বলেন যে বাবারে, তুমি তো কানাওয়ালার খপ্পরে পড়ছো। কানাওয়ালা একটা স্থানীয় নাম, এই ধরনের দুষ্টু জিনেরা কি মানুষকে পথ ভুলিয়ে দেয়। অনেক সময় এদেরকে কানা ভুলেও বলা হয়, কিন্তু ওখানে কানাওয়ালা বলে। তখন মুরব্বীটা তার গ্রামের নাম আবার জিজ্ঞেস করে, বলো তো বাবা, গ্রামের নামটা কি যেন বলছিলে তুমি? তখন নামটা বলা হয়, তখন ওই মুরব্বী লোকটা কিছুক্ষণ ভাবে এবং বলে যে হ্যাঁ, এরকম গ্রামের একটা নাম তো আমি শুনেছি, কিন্তু এখান থেকে তো অনেক দূরের পথ, মনে পড়েছে এটা তো অনেক দূরে, তুমি কেমনে এত দূর আসলা? তখন বরকত নানার দেহে যেন প্রাণ ফিরে পায় যে হ্যাঁ, আমি আমার গ্রামের নামটা একজন জানে। তখন ওই মুরব্বীর হাতে পায়ে ধরে খুব অন্য বিনিময় করতে থাকে যে কোনো মূল্য তাকে গ্রামের জন্য পৌঁছে দেওয়া হয়। তো এই বরকত নানার এত অনুরোধ আর অসহায়ত্ব ওই বৃদ্ধ লোকটি কিন্তু আর উপেক্ষা করতে পারেন নাই। তিনি স্থানীয় ভ্যানওয়ালাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েন তার গ্রামের উদ্দেশ্যে। বরকত নানার ভাষ্য মতে আনুমানিক প্রায় 10 ঘন্টার মতো সময় লেগেছে তার গ্রামে পৌঁছাতে। তিনি তখনও বিষয়টা নিয়ে ভাবছিলেন যে এত দূরে তিনি কিভাবে চলে আসলেন, আর কোনোভাবে তো এত দূরে আসার কথা নয়। যাই হোক, যখন তিনি বাড়িতে পৌঁছান তার বাড়ির লোকজন চলে আসে, তার পরিবার তাকে দেখে তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেন, তাকে ঘিরে নানান প্রশ্ন। এরপরে তিনি বলেন যে সব উত্তর পরে দিব, আগে এই যে আমার সাথে 2জন ব্যক্তি আসেন, মুরব্বী এবং ভ্যানওয়ালা, তাদেরকে ঘরে নাও এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বরকত নানার পরিবার ওই মুরব্বী আর ওই ভ্যানওয়ালাকে যথেষ্ট আপ্যায়ন করেছে তাদের সাধ্য অনুযায়ী। আর ওই জায়গাতে এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন শানিল আহমেদ, তার আপন নানাও ছিল। তখন এই বরকত নানা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন
তার সাথে কি ঘটেছে, কিভাবে ইনি আসছেন এখানে। তার কথা শুনে পরিবারের লোকজন খুব অবাক হয়। পরিবারের লোকজন বলে যে তুমি বলছো গতকাল রাতে এটা ঘটছে, তুমি তো 4 দিন ধরে নিখোঁজ। এ কথা শুনে তো ওই যে মুরব্বী, ভ্যানওয়ালা আর বরকত না, সবাই তো তাজ্জব বনে যায়। 4 দিন ওই ভ্যানওয়ালা এবং ওই মুরব্বী তারা বলছেন যে ওনাকে তো পাওয়া গেছে আজকে ভোরবেলা, আর এই জোহরের পরে আমরা বের হয়েছি। আর ওই বরকত নামের স্পষ্ট মনে আছে যে ওনার সাথে এই ঘটনা ঘটেছে গতকাল রাত্রে। তাহলে এই যে মাঝখানে এই কয়দিন কোথায় ছিলেন? আসলে এই ঘটনার কারণ তিনি কখনো আর বিশ্লেষণ করেননি, ভালো কোনো হুজুরও দেখাননি, কোনো তান্ত্রিকের দেখাও পাননি উনি। এই ঘটনা নিয়ে আর কোনো অ্যানালাইসিস হয়নি। কে তাকে নিয়ে গিয়েছিল, কেন তাকে নিয়ে গিয়েছিল, আবার ফেরত দিল অক্ষত অবস্থায়, কেন এটা হলো? উনি কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন, মানসিক কোনো সমস্যা দেখা দেয়নি। 1999 সালে উনি খুব স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। আর এই যে শানিল আহমেদ, যিনি তার আপন নানা, সে আপন নানাও 2010 সালে মারা গিয়েছেন, তার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। অদ্ভুত একটি ঘটনা প্রিয় লিসেনার্স। তবে এই যে কানাভুলোর খপ্পর, এটা কিন্তু নতুন কিছু না, তবে ওই এলাকায় এটাকে কানাওয়ালা বলা হয়। তো আমরা কানাওয়ালার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, অদ্ভুত একটি ঘটনা প্রিয় লিসেনার্স। এই ধরনের কানাভুলো বা কানাভুলো বা কানাওয়ালা, আমরা যেটাই বলি না কেন, আরবিতে এটাকে বলা হয় হচ্ছে গয়লান। গয়লান শ্রেণীর জিন মানুষকে দিগ্ভ্রান্ত করে দেয়, ঘন কুয়াশার সৃষ্টি করে, তারপরে এমন এক ধরনের পরিবেশ সৃষ্টি করে যাতে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে যায়, দিক নির্ণয় করতে পারে না। এই ধরনের সমস্যায় যদি কেউ পড়ে, সমস্যার সমাধান একটাই, উপস্থিত ওই জায়গায় দাঁড়িয়ে আজান দিতে হবে। আজান দিলে এই সমস্যা ইনশাল্লাহ কেটে যাবে। কানাভুলোর খপ্পর থেকেও ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।